এবার আমরা আলোচনা করব স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এই নিয়ে। দেখো দেখো এটা একটা অনুভূমিক তল, তার উপর m ভরের একটা বস্তু রাখা আছে। তো এই বস্তুর উপর বাইরে থেকে আমরা p বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করছি। তাহলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কার্যকর হবে, ঘর্ষণ বল F। দেখো এর ওজন mg নিচের দিকে কাজ করবে, আর লম্ব প্রতিক্রিয়া R সেটা আছে উপর দিকে। দেখো স্থিত ঘর্ষণের সূত্রে বলা হয়েছিল, দ্বিতীয় সূত্রে বলা হয়েছিল ঘর্ষণ বল F ভার্সেস R হবে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তো দেখো এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেওয়া হয়, দিয়ে একটা সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক দিতে হয়। এখানে সেই ধ্রুবক লেখা হলো মিউ, F = মিউ আর, যেখানে মিউ একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। মিউ এটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, মিউটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার দেখো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে এখান থেকে হিসাব করা হবে। দেখো এখান থেকে তাহলে দেখা যাবে মিউ সমান F/R। তাহলে দেখো F আর R এদের অনুপাত হচ্ছে মিউ। তাহলে তা থেকে লেখা যাবে, দেখো পরস্পরের স্পর্শে থাকা দুটি তলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, মানে এটা হচ্ছে ঘর্ষণের সীমাস্থ মান। তাহলে ঘর্ষণের সীমাস্থ মান এবং তলের উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া এর অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। পরস্পরের স্পর্শে থাকা দুটি তলের মধ্যে ক্রিয়াশীল স্থিত ঘর্ষণের সীমাস্থ মান এবং তলের উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া এর অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হলো মিউ, মিউ সমান হলো F/R। Fটা এখানে সীমাস্থ ঘর্ষণ, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। এবার দেখো এর একক, একক কি হবে। দেখো ঘর্ষণ বল সেটা বলের একক হবে, প্রতিক্রিয়া বল এটাও বলের একক। তাহলে উপরে বলের একক, নিচেও বলের একক থাকবে, এদের ভাগ করলে একক থাকবে না। তাহলে এটা হবে এককহীন রাশি। আবার দেখো যদি মাত্রা হিসাব করতে যাই, তাহলে এটা হলো এককহীন। আবার দেখো উপরে থাকবে বলের মাত্রা, তাকে বলের মাত্রা দিয়ে ভাগ হবে, তাহলে এটা মাত্রাহীন হবে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক এককহীন আর মাত্রাহীন রাশি। ঠিক আছে, এটা কি লেখালো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক একই রকম ভাবে আমরা চল ঘর্ষণ গুণাঙ্ক হিসাব করব। তো সেক্ষেত্রে দেখো, ধরো এই P বল প্রয়োগ করার জন্য বস্তু গতিশীল হয়েছে, গতিশীল অবস্থায় আছে, তখন মেঝে আর বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে সেটার নাম হচ্ছে চল ঘর্ষণ বল। তাকে F' দিয়ে প্রকাশ করা হলো। তাহলে F' কি, বস্তু আর মেঝের মধ্যে ক্রিয়াশীল চল ঘর্ষণ বল। লম্ব প্রতিক্রিয়া R সমান mg হবে, লম্ব প্রতিক্রিয়া এক্ষেত্রে R। তাহলে এখানে স্থিতর বদলে যদি চল ঘর্ষণ লিখি, চল ঘর্ষণ গুণাঙ্ক। দেখো এক্ষেত্রে চল ঘর্ষণ বল সেটা R এর সমানুপাতিক হবে। চল ঘর্ষণ বল যে লম্ব প্রতিক্রিয়া, ঠিক আগের মতো ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক হলো। তাহলে এখানে F' লেখা হলো, আর এই ক্ষেত্রে যে ধ্রুবক সেটাকে মিউ ড্যাশ লেখা হলো।
এফ ড্যাশ সমান মিউ ড্যাশ আর। তো এই মিউ ড্যাশ এক্ষেত্রে হবে স্থিতর বদলে চলক, চলক ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ ড্যাশ সমান এফ ড্যাশ বাই আর। তাহলে চলক ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া এর অনুপাতকে বলা হবে চলক ঘর্ষণ গুণাঙ্ক। আর একবার বলে নিই, চলক ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া এর অনুপাত হচ্ছে চলক ঘর্ষণ গুণাঙ্ক। ভালোভাবে বললে, পুরো সংজ্ঞা বললে কিভাবে লেখা হবে? পরস্পরের স্পর্শে থাকা দুটি তলের মধ্যে ক্রিয়াশীল চলক ঘর্ষণ বলের মান এবং তলের উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া এর অনুপাতকে চলক ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে? তাহলে ঠিক একই নিয়মে দেখো, চলক ঘর্ষণ গুণাঙ্ক হবে এককহীন আর মাত্রাহীন রাশি। ঠিক আছে? তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর চলক ঘর্ষণ গুণাঙ্ক কি, আর এদের একক আর মাত্রা কি হবে এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে? ধরো এবার এই যে বস্তু, তার উপর পি বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার পরে গতিশীল হয়েছে, এতে কত ত্বরণ উৎপন্ন হবে সেটা আমরা হিসাব করব। তাহলে অমসৃণ তলে বস্তুতে উৎপন্ন ত্বরণ কত হবে? অমসৃণ তলে বস্তুর ত্বরণ। দেখো, বস্তুর ওজন mg নিচের দিকে কাজ করবে, তার জন্য লম্ব প্রতিক্রিয়া আর আছে উপরের দিকে, বস্তু গতিশীল এই দিকে, তার জন্য বিপরীত দিকে চলক ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে? তো বস্তুর উপর কার্যকর বল বা বস্তুর উপর লব্ধি বল, বস্তুর উপর কার্যকর বল F সমান P মাইনাস F ড্যাশ। বাইর থেকে P বল প্রয়োগ করা হয়েছে, বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে, তাহলে লব্ধি বল F সমান হবে P মাইনাস F ড্যাশ সমান, দেখো F এর জায়গায় লেখা যাবে মিউ ড্যাশ আর, যেহেতু F ড্যাশ সমান মিউ ড্যাশ আর। মিউ ড্যাশ হচ্ছে এই তল দুটির মধ্যে ক্রিয়াশীল চলক ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে? সমান পি মাইনাস মিউ ড্যাশ, দেখো আর সমান এমজি, যেহেতু আর সমান এমজি। ঠিক আছে? বস্তু উপর নিচে কোনো দিকে গতি নেই, তাহলে এমজি কাজ করছে নিচের দিকে, উপরের দিকে আছে লম্ব প্রতিক্রিয়া, অতএব আর সমান এমজি। তাহলে এখন ত্বরণ এ সমান এফ বাই এম। ত্বরণ এ সমান হবে এফ বাই এম। দেখো পি বাই এম, এই যে কে এম দিয়ে ভাগ করবো, তাহলে পি বাই এম হলো, এ কে এম দিয়ে ভাগ করলে কি হবে? মিউ ড্যাশ জি। তাহলে যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে এই অংশটা শূন্য হতো, তাহলে পি বাই এম পাওয়া যেত। কিন্তু ঘর্ষণ বল থাকার জন্যে ত্বরণ পি বাই এম এর তুলনায় কিছুটা কম হবে। তাহলে অমসৃণ তলে বস্তুর ত্বরণ মসৃণ তলের ত্বরণের তুলনায় কম হবে। ত্বরণটা কত হবে এই সমীকরণ থেকে পাওয়া যাবে। ঠিক আছে? এবার ঘর্ষণ কোণ ও ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব ঘর্ষণ কোণ কি। দেখো, এখানে অমসৃণ তলের উপর ডব্লিউ ওজনের একটা বস্তু রাখা আছে।
তো এর ওজন ডব্লিউ লম্বভাবে নিচের দিকে কাজ করবে, তল বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া আর উপরের দিকে প্রয়োগ করেছে। তো আমরা বাইর থেকে এদিকে পি বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করছি, তাহলে বিপরীত দিকে আছে ঘর্ষণ বল। এক্ষেত্রে এই এফটা ঘর্ষণের সীমাস্থ মান, তার মানে পি সামান্য বৃদ্ধি পেলেই বস্তু গতিশীল হবে, তাহলে এফ হচ্ছে ঘর্ষণের সীমাস্থ মান। দেখো এই এফ এটা একটা ভেক্টর রাশি বল, আর লম্ব প্রতিক্রিয়া এটাও একটা বল, মানে এটাও ভেক্টর রাশি। এই দুটো লব্ধি আমরা হিসাব করব, তাহলে সেই লব্ধি দেখো এই বরাবর হবে, লব্ধিটাকে লেখা হলো এস। তাহলে ঘর্ষণের সীমাস্থ মান আর লম্ব প্রতিক্রিয়া এর লব্ধি হলো এস। এই লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে কি বলা হলো, ঘর্ষণের সীমাস্থ মান এবং লম্ব প্রতিক্রিয়া এর লব্ধিকে বলা হয় লব্ধি প্রতিক্রিয়া। এই লব্ধি প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করেছে তাকে ঘর্ষণ কোণ বলা হয়। ঠিক আছে, দেখো এই ঘর্ষণ কোণকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়েছে। দেখো এই এফ আর আর যোগ করে এস পাওয়া গেছে, আবার এস কে যদি উপাংশে ভাঙি তাহলে এফ আর আর পাওয়া যাবে পরস্পর লম্ব উপাংশে ভাঙলে। তাহলে দেখো এস এর এই দিকের উপাংশ কত হবে, যে ল্যামডা বলা আছে, তাহলে এই দিকের উপাংশ হবে এস cos ল্যামডা, এই দিকের উপাংশ হবে এস sin ল্যামডা। তো বুঝতে পারছো যে এফ আর আর কে যুক্ত করে এস পাওয়া গেছে, তাহলে এস কে ভেঙে ওই কোণেতেই এফ আর আর পাওয়া গেছে, মানে তাহলে এফ সমান হবে এস sin ল্যামডা আর আর সমান হবে এস cos ল্যামডা। ঠিক আছে, দেখো এই দিকের উপাংশ এস cos ল্যামডা, কিন্তু এই দিকে ছিল আর, আর এই দিকের উপাংশ এস sin ল্যামডা, এই দিকে বল ছিল এ। তাহলে এদের যোগ করে এটা পাওয়া গেছে, তাহলে ঠিক সেই উপাংশে এস কে ভেঙেছি, তাহলে এই দুটো পরস্পর সমান হবে, তা থেকে এটা লিখে গেল। এবার দেখো এই তলের মধ্যে যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় এদের স্পর্শতলে, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের যে সংজ্ঞা তাতে বলেছিল এফ সমান এই মিউ ইকুয়াল টু এফ বাই আর। তাহলে মিউ সমান এফ বাই আর, এফ এর জায়গায় দেখো লেখা হবে এস sin ল্যামডা বাই এস cos ল্যামডা। দেখো এস এস কেটে যাবে, তাহলে এটা হলো tan ল্যামডা। তাহলে মিউ সমান tan ল্যামডা, এটা পাওয়া গেল ঘর্ষণ কোণ ও ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এবার দেখো এফ সমান এটা দেয়া আছে, আর সমান দেয়া আছে, তো তা থেকে লিখতে পারবো এফ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান, দেখো এস স্কয়ার sin স্কয়ার ল্যামডা এস স্কয়ার cos স্কয়ার ল্যামডা সমান, দেখো এস স্কয়ার যদি কমন নিই sin স্কয়ার ল্যামডা cos স্কয়ার ল্যামডা, তা থেকে পাওয়া যাবে দেখো এস স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যাবে, দেখো এস সমান হবে রুট আন্ডার এফ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে দেখো এফ আর আর এদের মান যদি জানা থাকে, তাহলে লব্ধি প্রতিক্রিয়ার মান কত জানা যাবে। লব্ধি প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া, ঘর্ষণের সীমাস্থ মান, এরাই এই সম্পর্ক মেনে চলে। তাদের অনুপাত এখানে দেখো ঘর্ষণ গুণাঙ্কের সাথে কিভাবে সম্পর্কযুক্ত সেটা পাওয়া গেল, ঘর্ষণ কোণ আর ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এটা পাওয়া গেল। ঠিক আছে, এখানে আরেকটি টার্ম থাকে ঘর্ষণ শঙ্কু, সেটা কি দেখো। দেখো এখানে দেখতে পাচ্ছ পি যদি এই দিকে হয়, তাহলে এফ তার বিপরীত দিকে, আর উপরে আছে লব্ধি প্রতিক্রিয়া হচ্ছে এই দিকে। এবার যদি পি এর মানটা ধরে পি এই দিকে প্রয়োগ করা হয়,
তাহলে ঘর্ষণ বল ভেতরের দিকে হবে, লম্ব প্রতিক্রিয়া উপরের দিকেই থাকবে, লব্ধি প্রতিক্রিয়া ভেতরের দিকে হবে। তাহলে দেখো পি এর মান অপরিবর্তিত রেখে শুধু যদি দিকের পরিবর্তন করি তাহলে এর এই পথেটা ঘুরতে থাকবে, এর সঞ্চার পথ একটা শঙ্কু উৎপন্ন করবে, সেই শঙ্কুকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। এখান থেকে ঘর্ষণ শঙ্কুর সংজ্ঞা দেওয়া যায়, বলছে প্রযুক্ত বলের মান অপরিবর্তিত রেখে কেবলমাত্র দিকের পরিবর্তন করলে লব্ধি প্রতিক্রিয়ার সঞ্চার পথ একটি শঙ্কু উৎপন্ন করে, যার অর্ধ শিরোকোণ ঘর্ষণ কোণের সঙ্গে সমান এবং অক্ষ লম্ব প্রতিক্রিয়া বরাবর। এই শঙ্কুকে ঘর্ষণ শঙ্কু বলা হয়। ঠিক আছে, তাহলে ঘর্ষণ শঙ্কুকে বুঝতে পারলে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব স্থিতিকোণ বা বিরাম কোণ। আর এর সঙ্গে করতে হবে স্থিতিকোণ বা বিরাম কোণের সাথে ঘর্ষণ কোণের সম্পর্ক। আর মূল প্রশ্নটা হয় স্থিতিকোণ বা বিরাম কোণের সাথে ঘর্ষণ কোণের সম্পর্ক প্রতিষ্ঠা করা। সম্পর্ক প্রতিষ্ঠা, এরকম একটা প্রশ্ন থাকে। তো দেখো প্রথম আমরা আলোচনা করব যে স্থিতিকোণ বা বিরাম কোণ কি। এটা বোঝার জন্য এটা একটা তল ছিল সমতল অমসৃণ, তলের উপর বস্তু রাখা আছে। কি ঘটবে দেখো, কারণ অনুভূমিক তল ছিল, এবার আনত তল করছি, নতি ক্রমশ বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে কি ঘটবে দেখো, গতিশীল হলো। তাহলে গতিশীল হওয়ার ঠিক আগের মুহূর্তে এই তলটা অনুভূমিকের সাথে একটা কোণ করেছিল, যা থেকে বৃদ্ধি করতে গতিশীল হয়েছে। ঠিক গতিশীল হওয়ার পূর্ব মুহূর্তে এই তল অনুভূমিকের সাথে যে কোণ করেছিল সেটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। কোণটা তার তুলনায় বৃদ্ধি পেতেই বস্তু নিজের ওজনের ক্রিয়ায় তল বরাবর গতিশীল হয়েছে। এবার এখানে দেখো ওই তল এটা, তো এখানে তলটা থিটা কোণ করেছে, এই কোণ পর্যন্ত বস্তু এতে স্থির আছে। সামান্য বৃদ্ধি পেলেই বস্তু তল বরাবর নিচের দিকে গতিশীল হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু বস্তু স্থির, সামান্য থিটা বৃদ্ধি পেলেই তল বরাবর গতিশীল হবে। এক্ষেত্রে এই কোণ হলো স্থিতিকোণ বা বিরাম কোণ। দেখো আগে অনেক প্রমাণে দেখেছি এটা যদি থিটা হয় তাহলে এই কোণ হবে থিটা। ঠিক আছে, বস্তুর ওজন ডব্লু সোজা নিচের দিকে কাজ করছে, ডব্লুর দুটো উপাংশ, তল বরাবর উপাংশ হবে ডব্লু সাইন থিটা, তলের লম্ব দিকে উপাংশ ডব্লু কস থিটা, লম্ব প্রতিক্রিয়া আর আছে উপরের দিকে। এই ডব্লু সাইন থিটা এই বলের জন্য বস্তু তল বরাবর নিচের দিকে নেমে আসার চেষ্টা করবে। তাহলে ঘর্ষণ বল বিপরীত দিকে কার্যকর হবে। এখন মনে হবে ঘর্ষণ বল তল বরাবর কাজ করে, এখানে আঁকা আছে কেন না, ভেক্টরে পড়েছে যে তাকে সমান্তরালে সরানো হলে ভেক্টর অপরিবর্তিত থাকে। তাহলে ভেক্টর এখানে এই দিকে ছিল, এখানে এই দিকেই আছে অপরিবর্তিত, তাহলে এখানে আঁকাও যা এখানে আঁকাও একই হলো। ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে। তো দেখো এই সব বলের ক্রিয়ায় বস্তু স্থির আছে, এখানে যা যা বল কাজ করছে এই সব বলের ক্রিয়ায় বস্তু সাম্য অবস্থায় আছে। তাহলে নিশ্চয়ই বিপরীত দিকের বলগুলি পরস্পরকে প্রশমিত করেছে। তাহলে যদি এফ সমান ডব্লু সাইন থিটা হয় তাহলে তল বরাবর লব্ধি বল শূন্য হলো। তাহলে নিচের দিকে যা বল কাজ করছে ঘর্ষণ বল তার সমান, তাহলে তল বরাবর লব্ধি বল শূন্য। আর দেখো ডব্লু কস থিটা আছে, তার বিপরীত দিকে আছে আর, তাহলে আর সমান
হবে ডব্লিউ কস থিটা। ঠিক আছে, তাহলে এই বস্তুর উপর যা যা বল কাজ করছে সেগুলো বিবেচনা করে এরকম দুটো সমীকরণ পাওয়া গেল। এবার ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান ছিল F/R, এটা আগে করেছ। ঘর্ষণের সীমাস্থ মান ছিল F, আর এটা এখানে আমাদের একটা সীমাস্থ মান। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান F/R, লম্ব প্রতিক্রিয়া আছে আর ঘর্ষণের সীমাস্থ মান হচ্ছে F। এবার দেখো এখানে লেখা আছে F আর R এর মান বসিয়ে দিই, W sin থিটা বাই W cos থিটা, ভাগ করে কি পাওয়া যাবে, ভাগ করে পাওয়া যাবে tan থিটা। তাহলে মিউ সমান tan থিটা, মিউ সমান পাওয়া গেল tan থিটা। মিউটা কি ঘর্ষণ গুণাঙ্ক, থিটা কি স্থিতিকোণ বা বিরাম কোণ। স্থিতিকোণ বা বিরাম কোণের সাথে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক পাওয়া গেল। আর আগে আমরা করেছিলাম মিউ সমান tan ল্যামডা, এটাই কি ছিল, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে এটা 1 নম্বর সমীকরণ আর এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো 1 আর 2 তুলনা করে কি লেখা যাবে, tan থিটা সমান tan ল্যামডা, তার থেকে লেখা যাবে থিটা সমান ল্যামডা। তো এখান থেকে লেখা যাবে যে স্থিতিকোণ বা বিরাম কোণের মান এবং ঘর্ষণ কোণের মান সমান। ঠিক আছে, এখানে কিন্তু স্থিতিকোণ আর বিরাম কোণ এরা সমান নয়, স্থিতিকোণ আর বিরাম কোণ দুটো পৃথক বিষয়, তাদের মান সমান। তাহলে এখান থেকে স্থিতিকোণ বিরাম কোণের সাথে ঘর্ষণ কোণের যে সম্পর্ক সেটা পাওয়া গেল। সম্পর্কটা কি হলো, স্থিতিকোণের মান এবং বিরাম কোণের মান পরস্পর সমান। ঠিক আছে, এটা পাওয়া গেল। এবার পড়ানো হবে অমসৃণ তলে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে ওই বস্তুর নত তল বরাবর কত ত্বরণ লাভ করে তার হিসাব। তো দেখো এখানে একটা নত তল রাখা আছে, তলটা অমসৃণ, তল আর বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা ধরো এখানে মিউ। এবার দেখো এই থিটাটা কিন্তু বিরাম কোণ বা স্থিতিকোণের তুলনায় বেশি, মানে বেশি হলে তবে তল বরাবর গড়িয়ে আসবে। স্থিতিকোণ বা বিরাম কোণের সমান হলে বা কম হলে বস্তু কিন্তু স্থির থেকে যাবে। তাহলে থিটার মান স্থিতিকোণ বা বিরাম কোণের তুলনায় এখানে বেশি। এবার দেখো এই বস্তুর ওজন mg সোজা নিচের দিকে কাজ করবে, সেই বলকে দুটো উপাংশে ভাঙাচ্ছে, তল বরাবর উপাংশ mg sin থিটা, তলের লম্ব দিকে উপাংশ mg cos থিটা। তাহলে তল বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া আর প্রয়োগ করবে উপর দিকে, এই বলের ক্রিয়ায় বস্তু নিচের দিকে নেমে আসবে, তাহলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে উপর দিকে ঘর্ষণ বল আছে F। তাহলে দেখো বস্তুটা নিচের দিকে নেমে আসছে, ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে। তাহলে এই যে mg sin থিটা এর মান বেশি, f এর মান কম হয়েছে, তাই নিচের দিকে নেমে আসছে। তাহলে তল বরাবর নিচের দিকে লব্ধি বল, লব্ধি বল f ড্যাশ সমান mg sin থিটা মাইনাস f। দেখো mg sin থিটা কাজ করছে নিচের দিকে আর f টা আছে বিপরীত দিকে, বস্তুটা নেমে আসছে নিচের দিকে, তার ফলে এটা থেকে এদিকে বাদ দেওয়া হবে। ঠিক আছে, দেখো mg sin থিটা যেমন ছিল লেখা হলো f এর বদলে মিউ r লেখা যায়। কি করেছে, যেহেতু f সমান মিউ r, যেহেতু f সমান মিউ r এটা হয়। ঠিক আছে, এবার দেখো mg sin থিটা মিউ এর জায়গায় তো মিউ রইল, আর এর জায়গায় লেখা যাবে mg cos থিটা।
কি কারণে দেখো এই যে উপর দিকে আর নিচের দিকে mg বস্তু উপর দিকে বা নিচের দিকে গতিশীল, তাহলে এই বলগুলো পরস্পরকে প্রশমিত করেছে। তাহলে এখানে লেখা হবে যেহেতু r সমান mg cos থিটা, r এর বদলে mg cos থিটা লেখা যাবে। তাহলে এখান থেকে mg কমন নিলাম, কমন নিলে দেখো প্রথমটা করে থাকবে sin থিটা, পরেরটা করে থাকবে মিউ cos থিটা। ঠিক আছে, তাহলে লব্ধি বল পাওয়া গেল, তল বরাবর কত লব্ধি বল কাজ করছে এটা পাওয়া গেল। এই বলকে যদি এর ভর দিয়ে ভাগ করি তাহলে তল বরাবর ত্বরণ কত পাওয়া যাবে। তাহলে ত্বরণ এ সমান হবে f বাই m। দেখো একে m দিয়ে ভাগ করলে mটা কেটে যাবে, gটা থাকবে g sin থিটা মাইনাস মিউ cos থিটা। এইটাই হলো তল বরাবর বস্তুর ত্বরণ। ঠিক আছে, তলটা যদি মসৃণ হতো তাহলে দেখো মিউ এর মান 0 হতো, মিউ 0 হলে a সমান g sin থিটা হতো। মসৃণ তল বরাবর বস্তুর ত্বরণ g sin থিটা হয়, এক্ষেত্রে g sin থিটার তুলনায় কিছু কম হবে। ঠিক আছে, তাহলে এইভাবে পাওয়া যাবে অমসৃণ নততলে কোনো বস্তুকে রাখা হলে বস্তু কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে এই সমীকরণ থেকে পাওয়া যাবে। ঠিক আছে, এবার আলোচনা করব আবর্ত ঘর্ষণ। রোলিং ফ্রিকশন। ধরো এই তলের উপর দিয়ে একটা বস্তু গড়িয়ে যাচ্ছে, যখন এই বস্তু গড়িয়ে যাবে তখন এই তল আর এই বস্তু স্পর্শতলে একটা ঘর্ষণ বল কার্যকর হয়। সেই ঘর্ষণ বলটার নাম হবে আবর্ত ঘর্ষণ। বস্তু এর উপর গড়িয়ে যাওয়ার জন্য আবর্তনশীল অবস্থায় ঘর্ষণ বলটা কাজ করে, তাহলে এর নাম হলো আবর্ত ঘর্ষণ বল। আর এর ক্ষেত্রে যে ঘর্ষণ গুণাঙ্ক তার নাম হচ্ছে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এবার প্রশ্ন হয় যে এই আবর্ত ঘর্ষণ বল কার্যকর হয় কেন। দেখো এই তলের উপর দিয়ে যখন বস্তু গড়িয়ে যাবে তখন এই তল মানে এরা কিছুটা নমনীয় হওয়ার যদি তখন এই তলে কিছুটা বিকৃতি উৎপন্ন হয়। দেখো এই তলের সামনের অংশ কিছুটা বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার জন্য এই অংশ কিছুটা নমনীয় হয়ে নিচের দিকে নেমে যাবে, আর সামনের তল কিছুটা বেঁকে উপরে উঠে আসে, বা এরও কিছুটা বিকৃতি হয়, উপরে যে বস্তু আছে তারও বিকৃতি ঘটে। এই বিকৃতি হচ্ছে আবর্ত ঘর্ষণ সৃষ্টির জন্য দায়ী। এখন বস্তু যত বেশি কঠিন হবে এই বিকৃতি তত কম হবে, সেক্ষেত্রে আবর্ত ঘর্ষণ বলের মান অনেক কম হবে। আর যত বস্তু নমনীয় হবে তত এই ঘর্ষণ বলের মান বেশি হবে, সেক্ষেত্রে বিকৃতি বেশি হওয়ার জন্য এই ঘর্ষণ বলের মান বেশি হয়। ঠিক আছে, যাক তাহলে 3 ধরনের ঘর্ষণের কথা পড়ানো হলো, তা থেকে 3টে ঘর্ষণ গুণাঙ্ক পাওয়া গেল। এক হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। 2 হলো চল ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। 3 নম্বর আছে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন। দেখো এটাকে প্রকাশ করা হয় মিউ এস, এটাকে লেখা হয় মিউ কে, এটাকে লেখা হয় মিউ আর। এই যে স্ট্যাটিক্স
এর এস, কাইনেটিক এর কে, রোলিং এর আর। স্থিত ঘর্ষণ সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর গুণাঙ্কটার নাম হলো কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এটা হবে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন। তো এইরকম হলো মিউ এস, মিউ কে, মিউ আর। এবার দেখো এই তিনটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মিউ এস, তার থেকে মিউ কে ছোট, আরো ছোট হচ্ছে মিউ আর। তাহলে এটা মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজাতে দেয়। তাহলে কোনটা সবচেয়ে বড়? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সবচেয়ে বড়, সবচেয়ে ছোটকে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, তাই দেখবে একটা বস্তুকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার তুলনায় যদি কোনো চাকার উপর দিয়ে নিয়ে গেলে ঘর্ষণ বলের মান অনেক কম হবে। তো যাকে এটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি আর আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মান সবচেয়ে কম। ঠিক আছে, দেখো একটা প্রশ্ন থাকে যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান একের বেশি হতে পারে কি? সেক্ষেত্রে জেনে রাখো মিউ সমান এফ বাই আর ছিল। তো এফ আর আর এর মধ্যে এফ এর মান যদি আর এর তুলনায় বেশি হয় তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান একের তুলনায় বেশি হবে। কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় এফ এর মান আর এর তুলনায় কম হয়। তাহলে সাধারণ ক্ষেত্রে আর এর মান, মিউ এর মান একের কম হবে। কিন্তু বিশেষভাবে পরিষ্কার করা তলের ক্ষেত্রে দেখা যায় এফ এর মান আর এর তুলনায় অনেক বেশি হতে পারে। তো সেক্ষেত্রে মিউ এর মান একের তুলনায় বেশি হয়। ঠিক আছে, তাহলে সাধারণ বস্তুর ক্ষেত্রে মিউ এর মান, সাধারণ তলের ক্ষেত্রে মিউ এর মান একের কম হলেও বিশেষভাবে পরিষ্কার করা তলের ক্ষেত্রে মিউ এর মান একের অনেক বেশি হতে পারে। দুটি ধাতুর তল যদি পরস্পরের স্পর্শে থাকে তাদের মধ্যেও ঘর্ষণ বল কার্যকর হয়। বিভিন্ন গাড়ির যন্ত্রাংশে তৈরি করতে গিয়ে দেখা যায় এরকম বিভিন্ন দুটি ধাতুর তল পরস্পরের স্পর্শে থেকে গতিশীল হয়, সেক্ষেত্রে ঘর্ষণ বল কার্যকর হয়। সেই ঘর্ষণ বলকে কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে হয়। তো দেখা গেছে যে ধরো ইস্পাত ব্যবহার করা হচ্ছে, ইস্পাতে যে ঘর্ষণ বল কাজ করবে তার তুলনায় যদি কোনো সংকর ধাতু, যেমন অ্যান্টিমনি ও সিসার সংকর ধাতু ব্যবহার করলে দেখা যায় ঘর্ষণ বলের মান ইস্পাতের সাথে ইস্পাতের যে ঘর্ষণ বল কাজ করে তার তুলনায় অনেক কম হয়। তাহলে ঘর্ষণ বল অনেক কমানো যায়। বিজ্ঞানী ব্যাবিট এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে একটা সংকর ধাতু তৈরি করা হলো যেটা ঘর্ষণ বলের মান অনেক কমিয়ে দেয়। এই ব্যবস্থার নাম হচ্ছে ব্যাবিটিং পদ্ধতি। আবিষ্কারক ব্যাবিট, বিজ্ঞানী ব্যাবিটের নাম অনুসারে নাম হয়েছে ব্যাবিটিং পদ্ধতি।